প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাদমান সাকিব। ওনার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া নয়, সেটি ওনারই এক মামির সাথে ঘটেছিল। মূলত ওনার মামা, যার নাম শফিউল হাসান, উনি এই ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছিলেন এই সাদমান সাকিব ভাইয়ের কাছে, যেটি উনি সরাসরি তার ওই রেকর্ড ফাইলটাই আমাদেরকে ইমেল করেছেন। পুরো রেকর্ড ফাইলটা আমি শুনেছি। আসলে যেই পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো দিয়েছেন, সব বিবরণগুলো দিতে আসলে নিষেধ করেছেন। আমি যেই বিবরণগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি, আমি আমার মতো করে সেটি উপস্থাপন করছি। প্রিয় লিসেনার্স, মূলত এই ঘটনাটি বেশি দিন আগের নয়, 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে হয়েছিল। আর ঘটনাটি মূলত শুরু হয় শ্বাসকষ্ট দিয়ে। সেটা হচ্ছে যে এই মামি একদিন এশার নামাজ পড়ছিলেন। তো এশার নামাজ পড়তে পড়তে শেষদায় গিয়ে উনি আর উঠছিলেন না। এটা দেখে মামার কিন্তু একটু সন্দেহ লাগে। উনি যখন তাকে টাচ করেন তখন উনি পড়ে যান, মানে কাত হয়ে পড়ে যান। শ্বাসকষ্টের সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই মামাকে কিন্তু মামি বলছিলেন। আর যখন কাত হয়ে পড়ে গিয়েছেন তখন বোঝা যাচ্ছিল ওনার শ্বাসকষ্ট হচ্ছে। মামা তো বুঝতে পারেন যে ওই শ্বাসকষ্টের সমস্যাটাই মনে হয় সিজদায় গিয়ে আবার শুরু হয়েছে। তখন মামিকে উনি দ্রুত ওই অবস্থা থেকে তোলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর খুব যে বেশি জটিল কিছু হয়েছে এমনটা আসলে ডাক্তাররা বলেন না। কিছু ট্রিটমেন্ট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেন। একই ধরনের সমস্যা মাঝে মাঝেই হতে শুরু করে। তো ব্যাপারটা আসলে শ্বাসকষ্ট কিনা নাকি অন্য কোনো সমস্যার কারণে সেটা হচ্ছে, এই বিষয়ে ওনারা কিন্তু যথেষ্ট চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা হচ্ছিল না। মানে কেন এটা হচ্ছে এটা ওভাবে আসলে ওনারা বুঝতে পারছিলেন না। ব্যাপারটা খুবই তীব্র আকার ধারণ করে, সেটির বিবরণ আপনাদেরকে দিচ্ছি। একদিন কি হয় যে মামি হঠাৎ করে শ্বাসকষ্টর যেই সমস্যাটা, এটার কারণে ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন কিন্তু মামা পাশেই ছিলেন, আরও আত্মীয় স্বজন পাশে ছিলেন। হঠাৎ করে কি হয়, মামির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন বুঝতে হবে যে রোগী মারা গেছেন। সকলেই তো আসলে বুঝতে পারেন যে উনি আর পৃথিবীতে নেই, এমনটাই ধারণা করেছিলেন সবাই। অল্প কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে মামি প্রচণ্ড জোরে একটা শ্বাস নেন এবং সেই শ্বাসটা আবার ফেলেন। আমরা অনেক সময় লম্বা করে শ্বাস নেই না, বিশেষ করে অসুস্থ মানুষ মৃত্যুর পূর্বে একটা লম্বা শ্বাস নেয়, সেইভাবে একটা শ্বাস নেন উনি অনেক জোরে শব্দ করে, আবার সেই শ্বাসটা ফেলেন। তো এইভাবে যখন ঘটনাটা ঘটলো সকলে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, আবার খুশিও হয়েছেন যে আলহামদুলিল্লাহ হয়তো বা শ্বাস আটকে ছিল, এখন ঠিক হয়ে গেছে। উনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকেন, কথা বলতে থাকেন। এই ব্যাপারটা যে শুধু একবার হয়েছে তা কিন্তু না, বেশ কয়েকবার হয়েছে। তার মানে যখন ওনার হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ওনাকে আসলে মৃত ভাবা শুরু করেন সকলে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা ঠিক হয়ে যায়। এটা খুবই একটা রহস্যময় ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না, ডাক্তাররা কিছুই ধরতে পারছেন না এমনটা। তো এটা তো একটা সুরাহা করার দরকার। এরপর পাবনার একজন কবিরাজের সাথে ওনারা যোগাযোগ করেন। সেই কবিরাজ যে তথ্য দেন তাতে তো ওনারা আটকে ওঠেন একদম রীতিমতো। সেটা হলো, সেই কবিরাজ বলেন যে মামির সাথে একটি জিন রয়েছে। মূলত এই তথ্যটা উনি জানতে পেরেছিলেন, মামির কিছু তথ্য নিয়েছিলেন যে তিনি তার সাথে থাকা জিন চালান করে দেখবেন যে কি অবস্থা। এমনকি বলেছিলেনও, একটা সময় দিয়েছিলেন যে ওই দিন রাত 11:30টার দিকে রুমের লাইটটা বন্ধ করে রাখতে। ওই সময় ওনার যে জিনটা, সেই জিন সেখানে আসবেন, মামিকে দেখে যাবেন যে আসলে তার সমস্যাটা কি। মূলত এই প্রক্রিয়ার মাধ্যম দিয়েই কবিরাজ জানান যে আসলে মামির সাথে একটি জিন রয়েছে। সেই জিনটা বেশ বয়স্ক এবং শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর বটে।
কেন কিভাবে মামির সাথে সে এসেছে আর এরকম সমস্যার সৃষ্টি করছে, এই বিষয়টা আসলে ওভাবে কবিরাজ জানতে পারছিলেন না। তবে কবিরাজ উনি কিছু পানি পড়া তেল পড়া দিয়ে দেন। শরীরের কিছু কিছু জায়গায় তেলটা মাখতে হবে আর পানি পড়াটা খেতে হবে। আর যখন এই ধরনের সমস্যার সৃষ্টি হবে, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, বা যখন মনে হবে যে ওনার উপর ওই জিনটা প্রভাব বিস্তার করছে, তখন মামির শরীরে পানিটা ছিটিয়ে দিতে হবে। শুধু এরকম না, আশেপাশেও ছিটিয়ে দিতে হবে। তো এই জিনিসটা কবিরাজ শিখিয়ে দেন। এরপর থেকেই মূলত মূল ঘটনাটার সূত্রপাত অন্যরা বুঝতে পারেন। এতক্ষণ তো আসলে এটা কি ডাক্তারি চিকিৎসা নাকি কবিরাজ চিকিৎসা, এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। মাঝে মাঝেই মামির কিন্তু এই সমস্যা যখন হতো, শুরুর দিকে তো আসলে ওনারা এটা বুঝতে পারেন নাই ওইভাবে, কিন্তু কবিরাজ যখন পানি পড়া দেন সেই অনুযায়ী কাজ চলছিল। একবার কি হয়, মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং উনি বিছানায় একদম শুয়ে পড়েন। তখন আর উনি নড়াচড়া করতে পারছেন না, তবে উনি ওনার হাতগুলো নাড়াচাড়া করতে পারতেন। উনি দেখছিলেন যে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার কাছে আসে। শুরুর দিকে ওই যে যখন শুরুর দিকে শ্বাসকষ্ট হতো তখন কিন্তু উনি ওই অবয়বটা দেখতে পেতেন না। যখন কবিরাজ কিছু পানি পড়া এগুলো দিলেন, এরপর থেকে উনি ওই অবয়বটাকে দেখতে শুরু করেন। উনি দেখলেন যে দরজা দিয়ে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার রুমে ঢুকছে এবং ওনার শরীরের উপরে চেপে বসছে এবং ওনাকে ক্রমাগত আঘাত করছে। উনি ওইভাবে নড়াচড়া করতে পারছেন না, কিন্তু উনি হাত দিয়ে ওই অবয়বটাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু ওই অবয়বটা একটা বাতাসকে যেমন আটকে রাখা যায় না হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতটা ওই অবয়বের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনোভাবেই তাকে আটকে রাখতে পারছেন না। ওই অবয়বটা মামিকে আঘাত ক্রমাগত করেই যাচ্ছে, মামি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছেন না। আর ওই সময় মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যখন এরকমটা হলো তখন ওই যে কবিরাজ বলে দিয়েছিল তখন পানি ছিটাতে হবে, তখন কি হয়, এই যে মামি তো ওই অবস্থাতে ছিলেন, উনি তো আর কিছু করতে পারছিলেন না। তবে মামা উনি তো বুঝতে পারছিলেন এবং পাশে থাকা আরও যে কয়েকজন ছিলেন ওনারা বুঝতে পারছিলেন যে ওই সমস্যাটা আবার ফেরত এসেছে। তখন কবিরাজের পরামর্শ অনুযায়ী ওনারা ওই পানিটা মামির শরীরেও ছেটাতে থাকেন এবং আশেপাশেও ছেটাতে থাকেন। ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হয় সেখানে। মামা সহ অনেকেই দেখতে পান যে মামির পাশে ফাঁকা জায়গায় মনে হচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কোনো একটা জায়গায় ফোসকা পড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকমটা। এমনকি মামির শরীরেও কিন্তু এরকমটা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর সকলে বুঝতে পারেন এখানে কোনো একটা অদৃশ্য সত্তা আসলেই রয়েছে, যার শরীরে পানি পড়ার পর সেখানে এরকম ফোসকা পড়েছে বা কোনো একটা মারাত্মক প্রভাব তো হয়েছে বা সেখানে পুড়ে যাচ্ছে। তা নাহলে এরকম ধোঁয়া উঠবে কেন? এবং ধোঁয়াটা উঠছে কিন্তু শূন্য থেকে, মনে হচ্ছে কোনো একটা জায়গা পুড়ে গেছে সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকম একটা ভাব আর কি। একদম যে বিছানার উপর থেকে উঠছে বিষয়টা এরকমও না। তো এরপরই মামি আবার স্বাভাবিক হয়ে যান। উনি এরপর কথা বলতে থাকেন। এরপর উনি বলতে থাকেন যে আমি এরকম একটা অবয়ব দেখেছি, ওই অবয়বটা আমার শরীরে এরকম হলো, মানে উপরে আসলো, আমি আটকানোর চেষ্টা করলাম, বাতাসের মতো হয়ে গেল, এরকম আর কি উনি বললেন আর কি। এবং উনি এটাও বললেন যে এই জিনিসটাকে আমি আটকাতে পারছিলাম না, কিন্তু তোমরা যে পানি ছিটিয়েছো ওর শরীরে ফোসকা পড়ে গেছে, জায়গায় জায়গায় পুড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরপরও চলে গেছে। এরপর থেকে ওই অবয়বটা কিন্তু প্রায়শই আসতো। আর এরপর থেকেই মূলত মামি একটা অদ্ভুত শক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরত পান। সেটা হলো ওই অবয়বটা যখন আসতো মামি ওইটার হাত ধরতে পারতেন, এবং যখন দ্বিতীয় দিন এসেছে তখন দেখা গেল ওই অবয়বটা শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, লাল দগদগে ঘা হয়ে আছে, এরকম একটা অবস্থা। আগের দিন কিন্তু এরকমটা ছিল না, তার মানে হচ্ছে ওইখানে যে পানি পড়েছে এর কারণে এরকমটা হয়েছে। এরপর মামি ওটার হাত ধরতে পারতেন। উপস্থিত সকলে বুঝতে পারতেন যে মামি শুয়ে শুয়ে নিজের হাতটাই নিজের গলার দিকে চেপে ধরছেন, কিন্তু আসলে তা না, ওই অদৃশ্য অবয়বটা মামির হাত চেপে ধরে মামির গলার দিকেই নিয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু ওই পানি যখন ছিটা দিত
আর ওই অবয়বটা চলে যেত চিৎকার করতে করতে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতো না। তবে ওই অবয়বটার গায়ে পানি পড়লে সেখান থেকে যে পানির ধোঁয়া উঠত, পানির ধোঁয়া বলতে শরীর পুড়ে গিয়ে যে ধোঁয়া উঠত, এটা অনেকেই বুঝতে পারতেন। এরপর থেকেই মূলত আর একটা ঘটনা ঘটে। সেটা হলো, এরপরে যখন ওই অবয়বটা আসতো, মামি কি করেছেন, ওইটার হাত খপ করে ধরে ওই হাতে থাকা লম্বা লম্বা ধারালো নখ, সেটা ওই হাত ঘুরিয়ে ওই অবয়বটার শরীরেই আঘাত করা শুরু করেছেন। এবং একটা পর্যায়ে কি হলো, ওই অবয়বটার আঙ্গুলে থাকা লম্বা ধারালো নখ ওই অবয়বটার গলার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। ওই অবয়বটা চিৎকার করতে করতে নাকি ওই দিন চলে যায়। এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটার পর মামি বললেন যে এই অভাবটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, ও আসছে আমার কাছে, কিন্তু ও আমার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। আমার উপর সে প্রচণ্ড ক্ষিপ্ত, সে আমাকে হত্যা করার জন্য আসে, কিন্তু এখন আর পারে না। কিন্তু আগে অনেকবার সে সফল হয়েছে, যখন আমি তাকে দেখি নাই। পরিবারের সদস্যরা আবার ওই কবিরাজের সাথে যোগাযোগ করেন। কবিরাজকে বলেন যে আপনার পানি পড়াতে তো মোটামুটি কিছু কাজ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা বারবার ফেরত আসছে কেন? তখন ওই কবিরাজ বলেন যে না, ও আসলে ফেরত আসছে না, দূর থেকে প্রভাব বিস্তার করছে। তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারেন যে এই কবিরাজের পানি পড়ায় কিছুটা কাজ হলেও আসলে কবিরাজ মূলত সমস্যাটা ধরতে পারছেন না। তা না হলে উনি কেন বলছেন যে ওটা দূর থেকে কাজ করছে, যেখানে ওই অভাবটা সশরীরে আসছে এবং তার শরীরের উপরে পানি ছিটালে সে চলে যাচ্ছে, এটা পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারছে, তাহলে দূর থেকে কিভাবে এটা কাজ হয়? তার মানে এই কবিরাজ দিয়েও ফাইনালি কোনো কাজ হবে না। মূলত ওনারা সিদ্ধান্ত নিলেন এবং চিন্তাও করলেন যে না, এটার সাথে যুদ্ধ আমাদেরকেই করতে হবে, আর মামিকেই করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মধ্যেই কল্যাণ রেখেছেন, তাছাড়া কোনো কবিরাজ হুজুর এনাদেরকে দিয়ে কাজ হবে না। ওনারা কিন্তু এর মধ্যে চেষ্টা করেছিলেন, বাট কাজ হচ্ছিল না। ওনারা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন যে ওনারাই এটার মোকাবেলা করবেন। এরপর মামি উনি সকলকে বলে দেন যে এই জিনিসটাকে ডাকলেই চলে আসে, মনে হচ্ছে সবসময় এই জিনিসটা আমার আশেপাশেই থাকে। এরপরে আমি যদি শুয়ে থাকি, আমার চেহারা সুরত দেখে বা আমার ইশারা দেখে তোমরা যদি বুঝতে পারো যে আমি বসতে চাচ্ছি, তখন আমাকে বসিয়ে দেবে। মূলত এরকম একটা ব্যাপার উনি বলে রাখেন। এরপর উনি শুয়ে পড়েন এবং সকলে প্রস্তুত যে মামি কিন্তু তাকে আহ্বান করবেন, আর আসার পরপরই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মামি শুয়ে তার মতো করে আহ্বান করেন চোখ বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে কিছু একটা এসেছে। তখন মামি উনি শুয়ে শুয়ে ওনার মতো করে হাত নাড়াচ্ছেন, মানে শূন্যে হাত নাড়াচ্ছেন, কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছেন না অনেকেই, মানে ওখানে যারা উপস্থিত ছিলেন। মামা তো সবসময় ছিলেন ওনার সাথে সার্বক্ষণিক সঙ্গী, সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। মামা সহ উপস্থিত অনেকেই দেখতে পারেন যে মামি উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ওই সময়ে আসলে বসার আগেই বা এই ধরনের ঘটনা ওনাদের আসলে ওই হেল্প নেওয়ার আগেই আর একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখেন। সেটা হলো যে মামি ওনার হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতে কোনো একটা চাকু রয়েছে, ধারালো কিছু রয়েছে, এইটা দিয়ে ক্রমাগত কারো উপর আঘাত করছে, ক্রমাগত আঘাত করছে, আঘাত করেই যাচ্ছে। একটা পর্যায়ে উনি শরীরের শক্তি ফেরত পান, কারণ হচ্ছে যখন মামির এই সমস্যাটা সৃষ্টি হতো, ওই অশরীরীটা হাজির হতো, তখন কিন্তু মামি কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন, শরীরের অনেক শক্তি উনি হারিয়ে ফেলতেন। এরপর মামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ওঠেন আর কি, ওনার শরীরের শক্তি ফেরত পান। তখন মামা বলেন কি হয়েছে? তখন বলে যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, আমার সমস্ত শরীরে ওই ভয়ঙ্কর দানবটার রক্ত লেগে আছে, আর ওর শরীরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ধোয়ার মতো হয়ে উড়ে গেছে, কিন্তু ওর মাথাটা ঘরের বাইরে পড়ে আছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। মূলত ওর শরীরের নখ দিয়েই ওর গলায় আমি ক্রমাগত আঘাত করতে করতে ওর মাথাটাই ওর ধর থেকে ছুটিয়ে ফেলেছি, ও মারা গেছে। এরপর পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ, এই অবয়বটার করুণ পরিণতি হয়েছে, এইবার অন্তত মেয়েটা বাঁচল। এরপর মামি
বললেন যে এই বিছানাতেও কিন্তু প্রচুর রক্ত রক্ত লেগে আছে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছেন না, দেখার কথাও না। তখন মামা ওই বিছানার চাদর সহ অন্যান্য জিনিসগুলো, মামি যেই ড্রেস পরেছিলেন সেই ড্রেসটা চেঞ্জ করতে বললেন, কারণ ওটাতেও নাকি রক্ত লেগেছিল। এরপর ওই ভয়ঙ্কর অবয়বটার মাথা যেখানে পড়েছিল ওই মাটিতেও নাকি অনেক রক্ত ছিল, এবং সেই রক্তগুলো নাকি কালো কালো রক্ত, ছোপ ছোপ রক্ত, এটা মামি বলেছিলেন। মামা চিন্তা করলেন যে এরকম রক্ত যদি বাইরের উঠোনে এরকম থাকে, তাহলে তো রাতের বেলা যদি অন্য জিনেরা এদিক দিয়ে যায়, যদি জিনেদের রক্ত দেখে, তাহলে অন্য ধরনের সমস্যা হতে পারে। এই জন্য একটা পার্টি বা এই টাইপের বা মাদক জাতীয় কিছু জিনিস দিয়ে ওই জায়গাটা ঢেকে রেখেছিলেন, কিন্তু ওই জায়গাটাতে আসলে অন্যরা তো দেখতে পাচ্ছিলেন না যে ওখানে কী হচ্ছে। সকলে চিন্তা করেছিলেন যে ঝামেলা মনে হয় শেষ, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, অবয়বটা বিদায় হয়েছে। এই ঘটনা ঘটার মাত্র কয়েকদিনের মাথায় মামি একদিন রান্না করছেন, রান্না করে হঠাৎ করে উনি 3টা ভয়ঙ্কর অবয়ব দেখেন। একটা মহিলা অবয়ব বেশ ভয়ঙ্কর, আর একটা পুরুষ অবয়ব, একটা যুবক আর একটা কিশোর বয়সী, মানে বয়স বোঝা যায় ভয়ঙ্কর হলেও। এর মধ্যে ওই মহিলা অবয়বটি বলে উঠছে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমি তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে ফেলবো। তখন ওই মামি বলে ওঠেন যে আমি তোর স্বামীকে হত্যা করছি, মানে তোর স্বামী আমার উপর যে নির্যাতন চালিয়েছে, আমার কি অপরাধ ছিল? যা করছি ঠিকই করছি, আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, এখন এখান থেকে ভাগ, নাহলে কিন্তু তোদেরকেও হত্যা করব। এরপর ওই 3টা অবয়ব ওই সময়ের মতো চলে যায়, আর এই বিষয়টা মামাকেও এবং পরিবারের অন্য সদস্যদেরকে উনি অবহিত করেন। পরিবারের সদস্যরা শুনে চিন্তিত হয়ে যান যে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে, সামনে আরো 3টাকে মোকাবেলা করতে হবে। একটাকে তো মোকাবেলা করেছেন মামি, আল্লাহর ইচ্ছায় আরো 3টাকে মোকাবেলা করতে হবে। তখন পরিবারের সদস্যরা তো আসলে কি করবেন, একই রকমের পদ্ধতি এখন অবলম্বন করবেন কি না, এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে সবচেয়ে রহস্যময় এক ঘটনা। মামি রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে এক সুদর্শন পুরুষকে উনি দেখতে পান। সেই সুদর্শন পুরুষ এসে মামিকে বলছে যে তুমি এভাবে ওই 3টা জিনকে মোকাবেলা করতে পারবা না, আমি যেটা শিখিয়ে দেই তুমি সেটা করো। তখন নাকি ওই অবয়ব কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন, এবং গাছের পাতা, কি গাছ এটা আসলে আমাকে বলতে পারেন নাই সাদমান সাকিব ভাই, তো একটা গাছের পাতা দেখিয়েছেন যে এই গাছের পাতা সংগ্রহ করতে হবে এবং কি পদ্ধতিতে কাজ করতে হবে সেটা স্বপ্নের মধ্যেই মামিকে শিখিয়ে যান। এরপর মামির ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে মামাকে সহ পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার কথা যখন বলেছেন তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো ইশারা রয়েছে, তা না হলে এরকম রহস্যময় স্বপ্ন উনি কেন দেখবেন। এরপর মামি বলেন যে আমি এখন বাড়ির বাইরে যাই, দেখি ওই গাছটার পাতা আমি সংগ্রহ করতে পারি কিনা, কারণ স্বপ্নের মধ্যে ওই পাতাটাকে খুব ভালো মতো চিনিয়ে দিয়েছিলেন। এরপর উনি বাইরে গিয়ে ওনার সাথে লোক নিয়ে গিয়েছিলেন, অবশ্য সত্যি ওই পাতাটা উনি শনাক্ত করতে পেরেছিলেন। 3টা পাতা উনি সাথে করে নিয়ে আসেন। এরপর মূলত শুরু হবে যুদ্ধ। মামি চেষ্টা করলেই অবয়বগুলোকে ডাকতে পারতেন, মানে উনি চোখ বন্ধ করে যদি ওদেরকে মনে মনে ডাকতেন তাহলে ওরা চলে আসতো। মামি চিন্তা করলেন যে এদেরকে এবার ডাকা যায়, আর দেরি করা যাবে না, ওরা কখন সুযোগ বুঝে আক্রমণ করবে তখন হয়তো আমার কাছে পাতা টাতা এগুলো থাকতে নাও পারে। এদিকে এই যুদ্ধের সহযোগী হওয়ার জন্য মামা তো আছেন, অন্যরাও দাঁড়িয়ে আছেন। মামি বিছানার উপর শুয়ে পড়েন, শোয়ার পর বলা থাকে যে এইবার কিন্তু আর ভুল করা যাবে না, যখন আমি উঠে বসতে চাইবো তোমরা আমাকে বসিয়ে দেবে। সকলে মোটামুটি প্রস্তুত। মামি চোখ বন্ধ করে ডাকতে থাকেন। আসলে মামি যেটা দেখছেন এটা তো আসলে মানে শুধু উনিই দেখছেন, অন্য কেউ দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে মামির শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে আবার ওই জিনিসটা এসেছে। এরপর মামি অদৃশ্যভাবে উনি হাত নাড়াচ্ছেন, অনেক কিছু করছেন। অন্যরা বুঝতে পারছিলেন যে মামি তাদেরকে
প্রতিহত করার চেষ্টা করছেন। একটা পর্যায়ে দেখা যায় মামি হাত দিয়ে একটা পাতা বিছানার উপর চেপে ধরেছেন। তার মানে হচ্ছে যে ওই জিনিসটা যখন এসেছে মামি পাতা চেপে ধরেছেন। এর কিছুক্ষণ পর মামি আবার হাত সরিয়ে দেন, এরপর মামি স্বাভাবিক হয়ে যান। এরপর মামি বলেন, আলহামদুলিল্লাহ, ওই মহিলা অবয়বটাকে আমি হত্যা করেছি, ঠিক যেভাবে ওর স্বামীকে আমি মেরেছিলাম একই রকমভাবে ওর নখ দিয়ে ওকে হত্যা করেছি। সকলে তো আলহামদুলিল্লাহ বলেন এবং বলেন যে তুমি পাতাটা দিয়ে কি করলা? তখন বলেন যে ওর যে একটা বড় যুবক ছেলে ছিল, ওইটা আসছিল ওর মায়ের মৃত্যুর পর আমাকে আক্রমণ করার জন্য। তখন ওই পাতাটা যখনই ওর মাথার ওইখানে ধরেছি, আমাকে স্বপ্নের মধ্যে ওই অবয়বটা শিখিয়ে দিয়েছিল যে এই পাতাটা কপালের উপরে ধরতে হবে বা শরীরের কোনো একটা জায়গায় চেপে ধরতে হবে, সাথে সাথে সে দুর্বল হয়ে যাবে। এই ছেলেটা যখন মায়ের মৃত্যু দেখে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আমি ওর কপাল বরাবর ওই পাতাটা চেপে ধরি, আর তখনই সে চিৎকার করে চলে যায়। আর অন্য যে অবয়বটা ছিল কিশোর বয়সী, ওইটা ওই অবস্থা দেখেই ওখান থেকে পালিয়ে যায়। এই যে ব্যাপারটা হলো, তখন সকলে চিন্তা করলেন যে যেহেতু আরও দুইটা আছে, নিশ্চয়ই মায়ের হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। যেহেতু বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে মায়ের মৃত্যু দেখেছে, তাহলে তো মায়ের হত্যার প্রতিশোধ নিতেই আসবে। এদিকে ঘটে আর একটা ঘটনা। মামি উনি শুয়ে আছেন, হঠাৎ করে উনি অবচেতন হয়ে যান। এটা ঠিক স্বপ্ন না। এরপর উনি একটা দৃশ্য দেখেন, সেটা হলো উনি এমন একটা জায়গায় আছেন, সেই জায়গাতে ভাঙাচোরা ঘরবাড়ি আছে, গাছপালা আছে, কিন্তু গাছগুলোতে কোনো পাতা নাই। এবং কোনো গাছ যদি আগুনে পুড়ে যায়, যেরকম কালো হয়ে থাকে, কয়লার মতো হয়ে থাকে, মনে হচ্ছে এরকম অসংখ্য গাছ সেখানে আছে, সব কিছু কালো কালো। ওইখানে ওই যে মহিলাটাকে হত্যা করা হয়েছিল, সেই মহিলাটা আছে আর তার দুই ছেলেও আছে, আর সেখানে ওই রকম অবয়ব আরও অনেক আছে। ওই যে দুই ছেলে, এই দুই ছেলে চিৎকার করে বলছে যে এই মহিলা আমার মা বাবাকে হত্যা করছে, আমরা দুই ভাই একে ছাড়ব না। তখন এই দুই ভাই এই মামির দিকে তেড়ে আসছে। তখন অন্য যে অবয়বগুলো ছিল তারা এই দুইজনকে থামাচ্ছে, বলছে যা হওয়ার হয়েছে, তোমরা ওদের সাথে পারবা না, এসব আশা ছেড়ে দাও, ওদের সাথে লড়তে যেও না। ওই দুই ভাই বলছে না, আমরা যাবই, আমার মা বাবাকে হত্যা করেছে, ওকে মারবই, এরকম কথা বলছে আর কি। এবং ওখানকার যে মুরব্বী অবয়বগুলো আছে তারা এই দুই ভাইকে প্রতিহত করছে, মানে ঠেকাচ্ছে আর কি। আর তখন মামি বলছে যে আমি কি তোদের কাছে আসছিলাম নাকি তোরা আমার কাছে আসছিলি? আমাকে আক্রমণ করার জন্য তোরা আসছিস নাকি আমি তোদেরকে আক্রমণ করার জন্য গেছিলাম? আবার যদি আমার কাছে আসিস তাহলে তোরাও বেঁচে ফিরতে পারবি না, এরকমটা বলে দেন। এরপর হঠাৎ করে ওনার চেতনা ফেরত আসে। তখন উনি বুঝতে পারেন উনি সম্পূর্ণ একটা অন্য জগতে গিয়েছিলেন। এটা আসলে নিছক স্বপ্ন ছিল না, মূলত তাকে কোনোভাবে ঘুমের মধ্যে হোক বা যেভাবেই হোক তাকে তাদের জগতে নিয়ে গিয়ে এই দৃশ্যটা দেখানো হয়েছিল। তো এটা দেখার পর এটা উনি পরিবারের সাথে শেয়ার করেন যে উনি এটা দেখেছেন। তো পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলেই ওনারা যা ভেবেছিলেন তাই, আবার ওনাকে আক্রমণের শিকার হতে হবে। সত্যি একই রকমভাবে নাকি এরাও আক্রমণ করে মামিকে। আগের মতোই আল্লাহর ইচ্ছায় প্রতিহত করেন এবং বরাবরের মতোই মামা সব সময় তার পাশে ছিলেন। যদিও বা উনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু বুঝতে পারতেন যে মামি কিভাবে হাত নাড়াচ্ছে, নাড়ানো দেখে উনি বুঝতে পারতেন যে মামি আসলে এটা কি করছে, তাকে হত্যা করছে বা প্রতিহত করছে, এটা উনি বুঝতে পারতেন। শুধু উনি না, ওখানে উপস্থিত অনেকেই বুঝতে পারতেন, বিশেষ করে পরিবারের সদস্যরা যারা ওখানে থাকতেন আর কি, তারা বুঝতে পারতেন। তো ওই যেই ছেলেটা, মানে দুই ছেলে, তো এরাও আসছিল একই রকমভাবে। ওরা যখন তার উপরে এসে আক্রমণ করে তখন মামি ওই যে পাতাটা, ওই পাতাটা তাকে চেপে ধরেছিলেন, আর সাথে সাথে ওদের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায় আর এরাও খুব দুর্বল হয়ে পড়ে। তখন মামি ওদের যে নখ, ধারালো নখ, এগুলো দিয়ে তাদেরকে আক্রমণ করে। এভাবেই নাকি ওই দুইটা অবয়বকেও মামি হত্যা করেছিলেন। তাহলে দেখা গেল যে একই পরিবারের 4 জন সদস্যকে এভাবেই মারা যেতে হলো। সকলে ধারণা করেছিলেন এবার অন্তত শেষ হয়েছে, আর কোনো ঝামেলা নাই।
মামিও এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক হয়ে গেছেন। এগুলো কিন্তু খুব বেশি দিন গ্যাপে গ্যাপে হচ্ছে না, কিন্তু রেগুলার হচ্ছে। আর মামি যখন চাইতেন তখনই ওই অবয়বগুলোর সাথে উনি মোকাবেলা করতে পারতেন, বা ওই অবয়বগুলো চলে আসতো বা আসতে বাধ্য হতো কোনো একটা বিষয়ে। একটা ব্যাপার তো ছিলই নিশ্চয়ই, ওটা একটা কানেক্টিভিটি তো তৈরি হয়েই ছিল। তা না হলে মামি ইচ্ছা করলেই কেন ওগুলো চলে আসতে বাধ্য হতো? এর কয়েকদিন পর মামি স্বপ্নে দেখেন যে 3টা অবয়ব। একটা অবয়ব নারী অবয়ব, তার বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। আরও 2টা অবয়ব, সেই অবয়ব বলছে, বিশেষ করে নারী অবয়বটা বলছে যে তুই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীকে হত্যা করেছিস, বল আমাদের এখন কি করা উচিত? আমি তো একা হয়ে গেছি। তখন মামি বলছেন যে তোরা যদি আবার আমার উপর এসে আক্রমণ করিস তাহলে অন্যদের যে পরিণতি হয়েছে তোদের সাথেও সেটাই হবে। তখন ওই অবয়ব বলছে যে না, তোর সাথে আসলে মারামারি করার ইচ্ছা আমার নাই, আমরা সমাধান চাই। সমাধান যেভাবে হবে আমরা সেই পথেই আগাবো। তুই কি সমাধান চাস? তা না হলে কিন্তু এভাবেই চলতে থাকবে, আমরাও মরবো, মরতেই থাকবো, কিন্তু মেরে তুই শেষ করতে পারবি না। তখন মামি নাকি বলেছিলেন হ্যাঁ আমিও সমাধান চাই। তো এতটুকুই হয়েছিল, স্বপ্নে এটা দেখেছিলেন। সকালবেলা যখন এই বিষয়টা বলেন তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওদেরকে আবার ডাকবা, ওদেরকে ডেকে সমাধান যে কি হতে পারে এটা তো বোঝাই গেছে যে ওরা অনেক কিছু চাইবে, তুমি সবশেষ একটা ছাগলে গিয়ে রাজি হবা। তো মামি বলছেন ঠিক আছে। তো মামি বিছানার উপর শুয়ে পড়েন এবং মনে মনে তাদেরকে আহ্বান করতে থাকেন। এরপর হঠাৎ করে মামির আবার শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায়। সকলে বুঝতে পারেন যে আবার নিশ্চয়ই ওই বিষয়টা চলে এসেছে। তো এবার কিন্তু ওনারা ওই পায়জানি এগুলো চিটান নাই, কারণ যেহেতু একটা নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে। বেশ কিছুক্ষণ পর মামি আবার স্বাভাবিক হয়ে যান। তখন মামি বলেন যে আমি ওদের সাথে কথা বলেছি, ওরা প্রথমে বলেছে যে হয় তোর 2 সন্তানকে দিবি, নাহলে তোর স্বামীকে দিবি, বলি দিতে হবে, এটা বলেছেন। তখন বলছেন অসম্ভব, এটা আমি দিতেই পারবো না। এরপর একটা মহিষ চেয়েছে, সেটা মহিষ দিতে পারবো না। শেষ পর্যন্ত একটা ছাগল পর্যন্ত এসেছে, বসে একদম কালো রঙের হতে হবে এবং ছাগলের বয়স 3 বছরের উপরে হওয়া যাবে না, আবার 2 বছরের কম হওয়া যাবে না। পরিবারের সদস্য বলেন আচ্ছা ঠিক আছে, এটা তো দেয়াই যাবে। কোথায় দিতে হবে? বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ঠিক রাত 11:59 ওই ছাগলটাকে জবাই করতে হবে এবং ওই রক্তটা যেন পুকুরে পড়ে যায়। ঠিক আছে, এরকমটাই সিদ্ধান্ত হয়েছে, তাদের তরফ থেকে সেটা জানানো হয়েছে। তখন মামা চলে যান বাজারে, কিন্তু সমস্যা হলো এই বয়সের মধ্যে কালো কুচকুচো রঙের ছাগল তো উনি হাটে আর মিলাতে পারেন না, কোনোভাবেই পারেন না। এরপর ব্যর্থ হয়ে উনি ফেরত আসেন এবং মামিকে বলেন তুমি আবার ওদেরকে ডাকো, বলো যে তাদের চাহিদা অনুযায়ী ছাগল পাওয়া যায় নাই। মামি আবার তার মতো করে ডাকতে থাকেন। চলেও আসে ওই 3টা অবয়ব, ওই নারী অবয়ব এবং তার সাথে আরও 2টা অবয়ব ছিল। তখন তাদেরকে বলেন যে তোমাদের তো চাহিদা মতো এটা পারি নাই। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, ছাগল দিতে হবে, একটা খাসি দিতে হবে, খাসির বয়স 2 বছরের উপরে হওয়া যাবে না এবং সেটা যে কোনো রঙের হলেই হবে, আর জবাইয়ের প্রক্রিয়াটা আগের মতোই থাকবে। তারা রাজি হয়ে যান। আর বাজারে গিয়ে এবার অনায়াসেই এরকম একটা খাসি তারা জোগাড় করে ফেলতে সক্ষম হন। মামা এটা পেয়েও যান, ওটা কিনে নিয়ে আসেন। যেদিন কিনে নিয়ে এসেছেন ওই দিন রাতের বেলা, রাত 11:59 মামি সহ, ওদের শর্ত ছিল মামিকেও সাথে থাকতে হবে, মামি সহ ওই পুকুরের পাড়ে যান। জবাই করার সকল আয়োজন সম্পন্ন করা হয়। পরিবারের বেশ কিছু সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন, মানে একদম কাছের যে সদস্যরা পরিবারের তারা ছিলেন শুধু। তখন মামি বলছিলেন অন্যদেরকে যে তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, ওই 3টা অবয়ব দূরে দাঁড়িয়ে আছে, আর এই পুকুরের পানির ভেতর থেকে অসংখ্য একই রকমের ভয়ঙ্কর চেহারার অবয়বগুলো মাথা ভাসিয়ে রেখেছে, অগণিত, গুণে শেষ করা যাবে না এত। একজনের মাথার সাথে আরেকজনের মাথা লেগে গেছে, এত বেশি অবয়ব রয়েছে এখানে। এরপর ওই ঠিক সময় মতো 11:59 ওই খাসিটাকে জবাই করা হয় এবং ওই রক্তটা আস্তে আস্তে পড়তে পড়তে যখন ওই পুকুরে পড়া শুরু করে তখন আস্তে আস্তে ওই মাথাগুলো নাকি পানির ভেতরে ডুবে যেতে শুরু করে এবং ওই অবয়ব একটা সময় চলে যায়। এরপর ওই খাসিটাকে আর পুকুরে ভাসিয়ে দেওয়া হয় নাই,
ওই খাসিটা, কাটা খাসিটাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় আর কি। এরপর থেকে আলহামদুলিল্লাহ মামি পুরোপুরি সুস্থ। প্রিয় লিসেনার্স, আমি যেই ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মধ্যে বেশ কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে। আপনারা কি খেয়াল করেছেন? প্রথমত, মামিকে কিভাবে ওই প্রথম জিনটা আক্রমণ করলো, এটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয়ত, যখন প্রথম জিনটা মারা যাবার পর পরবর্তী গ্রুপরা আক্রমণ করলো, তখন স্বপ্নের মধ্যে যে অবয়বটা এসে চিকিৎসা পদ্ধতিটা বাতলে দিয়েছিলেন, তিনি আসলে কে ছিলেন, এই বিষয়ে আর জানা যায়নি। আর শেষ দিকে এসে পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে এই যেই কম বয়সী একজন নারী সদস্য জিন এসেছিলেন, তিনি মূলত ছিলেন হচ্ছে ওই যে পূর্বের যেই দুইজন মারা গেলেন, বিশেষ করে একজন বয়স্ক পুরুষ জিন আর একটা বয়স্ক মহিলা জিন। তার প্রথম যে ছেলে, তার ছেলের বউ এবং সেই বউয়ের আত্মীয় স্বজনরা আসছিল আর কি। তো তারা এসে সমাধান চেয়েছিলেন, তারা এসে লড়তে চান নাই। আবার তারা লড়তেও চেয়েছিলেন যে আমরা মারা যাব, আর এক গ্রুপ আসবে, আর এক গ্রুপ আসবে, বা চলতেই থাকবে। তো এই কারণে বিষয়টা সমাধানের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। প্রিয় লিসেনার্স, আরও একটি ব্যাপার রয়েছে। আপনারা কি একবারও ভেবেছেন যে একটি মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, সবাই ধারণা করছেন তিনি মারা গেছেন, আবার হঠাৎ করে জোরে করে নিঃশ্বাস নিয়েছেন, আবার শ্বাস ফেলেছেন শব্দ করে। এই ধরনের নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়ার শব্দটা কি ভয়ঙ্কর হতে পারে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন বা বুঝতে পারেন কি ভয়ঙ্কর সেই শব্দ হয়। আসলে কারো শ্বাস প্রশ্বাস এভাবে বন্ধ করে রাখা যায়? এভাবে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে থাকলে তো মানুষ মারা যাবে। আল্লাহর অশেষ রহমতে মামি প্রত্যেকবার এই অবয়বগুলোর সাথে যুদ্ধ করে উনি জিতেছিলেন। আর সবসময় ওনার সাথে ওনার স্বামী ছিলেন, এই যে শফিউল হাসান মামা, যিনি উনি সাথে ছিলেন। প্রিয় লিসেনার্স, এই সমস্যার যে সমাধানটা, এটা কিন্তু আসলে বড় ধরনের কোনো হুজুর, কবিরাজ, তান্ত্রিক এটা দিয়ে হয়নি, শুধু ওই পানির ওই ব্যাপারটা ছাড়া। এই পুরোটাতেই মামি এবং তার পরিবারের সদস্যরা ওই অদৃশ্য শক্তির সাথে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছিলেন, এবং এই যুদ্ধে ওনারা আল্লাহর অশেষ ইচ্ছা এবং রহমতে জিতে গিয়েছিলেন। অন্যান্য ঘটনায় আমরা দেখি মানুষের পক্ষে জিনেরা এসে যুদ্ধ করে, কিন্তু এবার কিন্তু মানুষদেরকে যুদ্ধ করতে হয়েছিল। খুব বেশি দিন আগের ঘটনা না, ঘটনার শুরুতেই বলেছি 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। এটাই ছিল ঘটনা। এই ঘটনার মধ্যে আমাদের আসলে সত্যি অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যারা আমরা এই ঘটনার মূল যেই তাৎপর্য বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা সকলেই বলবো যে সব সমস্যার সমাধান হুজুর, কবিরাজ, তান্ত্রিকে হয় না। অনেক সমস্যা নিজে থেকেই সমাধানের জন্য উদ্যোগী হতে হয় এবং আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যেতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই সহায়তা করবেন যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাসটা আল্লাহর উপর রাখি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, তার নাম তাওহিদ হাসান। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বড়ধুল ইউনিয়নের বড়ধুল গ্রামে। ওনার বর্তমান বয়স 17 বছর। আমাদের চ্যানেলের একজন রেগুলার লিসেনার। তো উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ঘটনাটি একটি সত্য এবং মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2007 সালে, যখন সারা দেশে ব্যাপক এলাকা জুড়ে বন্যার প্রকোপ শুরু হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল ওনার এক নানার সাথে। ওনার নানার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলি ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে। ওই নানার নাম ছিল আমজাদ শেখ। তখন তার বয়স ছিল 45 বছর। ওই আমজাদ নানার আবার মাছ ধরার ব্যাপক নেশা ছিল। মাছ ধরতে পারাতেও উনি ছিলেন বেশ পটু। মাছ ধরতে গেলে খালি হাতে আল্লাহর রহমতে উনি ফিরতেন না। 2007 সালে যখন বন্যা হয়, তখন ওই এলাকায়ও কিন্তু অনেক পানি হয়েছিল। পানির সাথে অনেক মাছও এসেছিল। তো ওনার ওই নানা
এবং নানার ভাই এবং তার বন্ধুরা প্রতিদিন রাতের বেলা মাছ মারতে যেতেন। তারা বেশিরভাগ ক্ষেত্রেই পলো এবং বড়শি দিয়ে মাছ ধরতেন। নানা রাতের বেলা মাছ মারতে গেলে বেশিরভাগ সময় কাউকে না কাউকে সাথে নিয়ে যেতেন, একা একা খুব একটা যেতেন না। একদিন মাছ মারতে যাওয়ার সময় তিনি কাউকে পেলেন না, তাই সেদিন তিনি একাই মাছ ধরতে গেলেন। তার সাথে সেদিন ছিল একটা মাছ রাখার পাত্র, যাকে গ্রামের ভাষায় মালই বলে। তিনি সেদিন চিন্তা করেছিলেন হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরবেন। নদীর এক জায়গায় পানি কম ছিল, যেখানে হাতড়িয়ে অনেক মাছ ধরা যেত। তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছলেন এবং হাতড়িয়ে মাছ ধরা শুরুও করলেন। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ পেয়েও গেলেন। তিনি মাছগুলো একে একে মালয়ের ভিতরে রাখলেন। অনেকগুলো মাছ ধরা হয়ে গিয়েছিল। তখন তিনি চিন্তা করেন এখন উনি বাড়িতে যাবেন। আরও 2 মিনিট হাতড়ে দেখলে কেমন হয়। শেষবারের বার উনি আরও 2 মিনিট হাতড়ালেন। তিনি আরও একটা মাছ পেলেন। তিনি ওই মাছটা যখনই ওই মাছ রাখার যে মালই ওইটার মধ্যে রাখতে যাবেন, তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার হাতটা চেপে ধরে। কে ধরল এরকমভাবে হাত চেপে? উনি খুব চমকে উঠেছিলেন। ওই হাতটা ছিল খুবই ঠান্ডা, মনে হচ্ছে বরফের হাত। তিনি পেছন দিকে তাকিয়ে যা দেখেন সেটা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখেন বিশাল বড় চিকন লিকলিকে কালো লোমযুক্ত একটি অবয়ব। এই অবয়ব তার হাত দিয়ে শক্ত করে এই আমজাদ নানার একটা হাত চেপে ধরে রেখেছে। এটা দেখে উনি তার হাতটা জোরে ঝাঁকি দিয়ে এক দৌড়ে উপরে উঠে আসেন এবং তাড়াতাড়ি করে বাড়িতে চলেও আসেন। এই কথা তখন তিনি কাউকে বলেননি। পরের দিন সকালবেলা তিনি তার ছোট ভাইকে রাতের সব ঘটনা খুলে বলেন। আমজাদ নানা তখন ওই নানাকে বলেন যে এই ঘটনা কাউকে না বলতে। ওই নানার নাম ছিল আলম। আলম নানা আমজাদ নানার কথা মতো ওই ঘটনাটি কাউকে বলেননি। এই ঘটনার কিছুদিন পর আমজাদ নানা আবার একদিন মাছ ধরতে যান রাতের বেলা। সেদিন তার সাথে আলম নানা এবং আরও একজন ছিলেন। ওই লোকের নাম ছিল হারেস। তিনি সম্পর্কে এই তাওহিদ হাসান ভাইয়ের মামা হন। সেদিন তারা পলো নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে। তারা সেদিন যেই জায়গায় মাছ ধরতে গিয়েছিলেন সেই জায়গাকে গ্রামের লোকজন বলে আসিয়া চুন্নির বাড়ি। ওই জায়গা নিয়ে নাকি অনেক ভয়ের ঘটনা রয়েছে। প্রিয় লিসেনার্স, এই আসিয়া চুন্নির বাড়ি এই কথাটা একটু মনে রাখবেন, ঘটনার শেষ দিকে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে ওই জায়গাতে নাকি অনেক পুরনো একটি কুয়া রয়েছে, যেটা নদীর মধ্যে পড়ে। অন্য সব জায়গার থেকে ওই জায়গায় নাকি মাছ বেশি পাওয়া যায়। এই কারণে ওনারা সেদিন সেখানে মাছ ধরতে গিয়েছিলেন। কিছুক্ষণ তারা তিনজন একসাথে মাছ ধরছিলেন। এক জায়গায় তো আসলে বেশি মানুষ ছিল, তাই তারা তেমন বেশি মাছ পাচ্ছিলেন না। তাই আমজাদ নানা বলেন, তোরা এখানে মাছ ধর, আমি একটু দূরে গিয়ে মাছ ধরি। আমজাদ নানা তখন আলম নানা এবং হারেস মামার থেকে কিছুটা দূরে গিয়ে মাছ ধরা শুরু করেন। মাছ ধরতে ধরতে আমজাদ মামা তাদের থেকে অনেকটা দূরেই চলে এসেছিলেন, যেটা উনি লক্ষ্য করেননি। হঠাৎ আমজাদ নানা সজোরে একটা ধাক্কা অনুভব করেন। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন। জ্ঞান ফেরার পর উনি দেখতে পান যে উনি ওনার বাড়ির খাটে শুয়ে আছেন, চারদিকে অনেক মানুষ। তো তিনি আলম নানাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে, চারপাশে এত মানুষ কেন, আর আমি এখানে কিভাবে এলাম, আমি তো মাছ ধরতেছিলাম। আলম নানা তখন বলেন যে তুমি তো মাছ ধরতেছিলা, তুমি তো মাছ ধরতে ধরতে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলে। আমরা তোমার কাছে আসছিলাম, এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো নদীর এক পারে। আমি আর হারেস তোমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। বাসায় এসে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু তোমার জ্ঞান ফিরছিল না। কিছুক্ষণ পর তোমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই, এই অবস্থাতেই সে তোমাকে ঝাড়ফুঁক করে দেয়। তারপর তোমাকে আমরা বাসায় নিয়ে আসি, আর এই যে এখন তোমার জ্ঞান ফিরছে। আমজাদ নানা এটা শুনে বেশ অবাক হয়ে যান। আলম মামা তখন জিজ্ঞেস করেন যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তখন আমজাদ নানা বলেন যে আমাকে কেউ পেছন থেকে সজোরে একটা ধাক্কা দিয়েছিল, এরপর আমার কিছু মনে নাই। এই ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই নানা একদম সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যার যেটা নেশা, এই নেশা থেকে তো বের হয়ে আসা খুবই কঠিন ব্যাপার। সুস্থ হবার কিছুদিন পর নানা আবার একদিন মাছ ধরতে গেলেন। মাছ ধরার নেশা তো তার মারাত্মক।
এই প্রচণ্ড নেশা তাকে প্রতিদিন মাছ ধরতে যেতে বাধ্য করত। সেদিন তিনি বড় একটা পলো নিয়ে মাছ ধরতে গিয়েছেন। পলো তো প্রিয় লিসেনার্স আপনারা অনেকেই বুঝতে পারবেন, এটা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ গোলাকৃতির জিনিস, যেটার উপরের দিকে ছোট্ট একটা ছিদ্র থাকে। এটা পানির উপরে রেখে হাত ভিতরে ঢুকিয়ে দেয় ছিদ্র দিয়ে, তারপর হাতড়াতে থাকে ভিতরে কোনো মাছ পড়েছে কিনা। অনেক সময় গ্রামে গঞ্জে কিন্তু এই পলের মধ্যে ওই হাঁস মুরগি এগুলোও কিন্তু রেখে দেওয়া হয় আর কি কিছু সময়ের জন্য। তো যাই হোক, উনি ওই বড় একটা পলো নিয়ে মাছ ধরতে গিয়ে যান ওই দিন আবার উনি একাই গিয়েছিলেন। তিনি মোটামুটি হাঁটু পানিতে মাছ ধরতে শুরু করলেন। মাছ ভালোই পাচ্ছিলেন। মাছ ধরতে ধরতে তিনি আরও একটু গভীর পানিতে চলে আসলেন। হঠাৎ তিনি ওই পানির ভিতর প্রকাণ্ড একটা মাছ দেখতে পেলেন। মাছটা যে আসলে কি মাছ, বোয়াল মাছ না শোল মাছ না কি মাছ, ওটা আসলে উনি ওইভাবে বুঝতে পারেন নাই। আর এত বড় মাছ উনি ওনার জীবনে খুবই কম দেখেছিলেন। তিনি যে পলো নিয়ে গিয়েছিলেন সেটিতে ওই মাছ ধরা ছিল অসম্ভব। তিনি চিন্তা করলেন, এই মাছটিকে তো ধরতে হবে, কিন্তু এই পলো দিয়ে মাছ ধরি কিভাবে? মাছটি ওই হাঁটু পানোর ভিতর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে যাচ্ছিল না, একটা জায়গায় শান্তভাবে দাঁড়িয়েছিল। নানা ধীরে ধীরে চুপি চুপি মাছটার কাছে এগিয়ে যান। মাছটির কাছে যেতেই মাছটি আরেকটু দূরে সরে যায়। ওই মাছটাকে ধরবার জন্য উনি আরেকটু সামনে এগিয়ে যান। এইভাবে নানা যখনই মাছটার কাছে যায়, মাছটা একটু করে দূরে সরে যায়। এইভাবে যেতে যেতে নানা অনেক গভীর পানিতে চলে আসেন। তখন প্রায় বুক পর্যন্ত পানিতে চলে আসেন। ওই অবস্থাতে নানা কিছু একটা আঁচ করতে পারেন। মাছটা যদিও খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তবুও মাছটিকে ধরা সম্ভব হচ্ছিল নানার পক্ষে। নানা কোনোভাবেই মাছটাকে আসলে ধরতে পারছিলেনই না। তখন নানা চিন্তা করলেন, এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, এই মাছটা ধরা ঠিক হবে না। ঝামেলা বুঝতে পেরে মাছটাকে না ধরে তাড়াহুড়ো করে নানা বাড়িতে চলে আসেন। আসার পথে অবশ্য কোনো সমস্যা হয়নি। আগে আমরা বলেছি প্রিয় লিসেনার্স, মাছ ধরার প্রচণ্ড রকমের তার নেশা ছিল। মাছ যদি উনি ধরতে না পারতেন তার ভালোই লাগতো না। এক রাত মাছ ধরতে না পারলে মনে হতো ওনার জীবনের বিশাল কিছু উনি হারিয়ে ফেলেছেন। পরের দিন এই আমজাদ নানা কি করেছেন, কলা গাছ দিয়ে একটি ভেলা বানিয়েছেন। চারদিকে বন্যার পানি থাকায় কলা গাছের ভেলার উপরে বসে মাছ ধরার চিন্তা করেই উনি এই কাজটি করেছিলেন। এরপর এই আমজাদ নানা তার সাথে তার ছোট ভাই আলম নানা এবং হারেস মামাকে সাথে নিয়ে মাছ ধরতে যাবেন আর কি, এরকমটাই কথা হয় আর কি। তো সেদিন রাত্রে তারা মাছ ধরার জন্য সাথে বড়শিও নিয়ে গিয়েছিলেন। আমজাদ নানা তাদের দুজনকে বলেন যে আমি এই দিকে মাছ ধরি, তোরা ওই দিকটাতে ওই ঘাটে গিয়ে মাছ ধর। আমজাদ নানা বলেন যে কলার ভেলার উপর তো 3 জন মানুষ আটবে না, আমি একার উপরে বসে মাছ ধরি। তখন আলম নানা বলেন যে আচ্ছা ভাই, তুমি ভেলার উপর বসে মাছ ধরো আর আমরা ওদিকে গিয়ে মাছ ধরি। তখন এই আলম নানা এবং হারেস মামা অন্য এক পাশে মাছ ধরতে যান। আলম নানা ও হারেস মামা যেই জায়গায় মাছ ধরতে গিয়েছেন সেই জায়গায় একটা ডোবা রয়েছে। ওই ডোবাটিকে সবাই কামনার ডোবা বলে চেনে। আমজাদ নানা যখন ভেলা নিয়ে পানির একটু ভেতরে চলে যান আর আলম নানা ও হারেস মামা অন্য পাশ দিয়ে ঘুরে এসে ওই কামনাদের ডোবার ওখানে যান, আলম নানা ও হারেস মামা ওই কামনাদের ডোবার পাড়ে এসে একটা উঁচু জায়গা দেখে সেখানে বসে পানিতে বড়শি ফেলেছেন। তারা তেমন একটা মাছ পাচ্ছিলেন না। এদিকে আমজাদ নানার বড়শিতে বিশাল একটা বোয়াল মাছ ধরা পড়ে। তো উনি চিন্তা করেছেন যে মাছটিকে বাড়িতে দিয়ে আসবেন। তখন উনি মাছটিকে নিয়ে ভেলার একটা জায়গায় রেখে মাছটিকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো ভেলাটাকে একটা জায়গায় রেখেছিলেন আর কি। ওই মাছটিকে বাড়িতে দিতে আসবেন আর কি। বাড়িতে এসে উনি দেখেন যে নানি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি তো নানিকে ডাক দিয়েছেন, কিন্তু নানি আর ওঠেন না। আসলে নানি নানার এই মাছ ধরার এই নেশা নিয়ে প্রচণ্ড রকমের আসলে রেগে থাকতেন সব সময়, খুব বিরক্তি ছিল তার। তাই নানি ঘুম থেকে উঠলেও রাগ করে ঘরের ভিতর থেকে বলে যে মাছটিকে বাইরে রেখে দাও, আমি এখন দরজা খুলতে পারবো না। আর তোমাকে এত রাত্রে মাছ মারতে মানে বলছে কে? তোমার কি ভয় টয় করে না নাকি? এত রাত্রে মাছ মারতে যাও কেন? এত লোভ কিন্তু ভালো না। তখন নানাও রাগ করে বলেন আচ্ছা যাও, দরজা খুলতে হবে না, মাছটাকে বাইরে পাতিলের মধ্যে রেখে চলে গেলাম। তো এই বলে আবার উনি মাছ ধরতে চলে গেছেন। এদিকে এই আলম নানা এবং হারেস মামা তেমন তো কোনো মাছ পাচ্ছিলেন না।
পানিতে বড়শি ফেলে আলম নানা ও হারেস মামা একে অপরের সাথে গল্প গুজব করছিলেন। 3-4 ঘন্টা বড়শি ফেলে মাছ ধরার পরেও কোনো মাছ উঠছিল না। এক পর্যায়ে হারেস মামা বিরক্ত হয়ে বলেন, আমি এখন বাসায় চলে যাবো রে, আর ভালো লাগতেছে না। হারেস মামা তখন আরও বলেন যে এই সোজা রাস্তা দিয়ে চলে যাই। আলম নানা তখন বলেন, আচ্ছা তুই যা, আমি এখন চলে যাব। ফজরের নামাজের সময় হয়ে গেছে। হারেস মামা তখন সোজা রাস্তা দিয়ে বাসায় চলে আসেন। আলম নানা চিন্তা করেন যে এখন আমজাদ ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি ভাই কয়টা মাছ পেল। তো আলম নানারা যেখানে মাছ ধরছিলেন তার থেকে প্রায় 500 থেকে 700 ফুট দূরে আমজাদ নানা মাছ ধরছিলেন। এতটুকু দূরত্বের মধ্যে ছিল কিছু ক্ষেত, যদিও বা সব ক্ষেতে পানি উঠে গিয়েছিল। তো আলম নানা চিন্তা করলেন যে ঘুরে যেতে অনেক সময় লাগবে, তাই তিনি ক্ষেতের ভেতর দিয়ে হাঁটা শুরু করলেন। ক্ষেতের ভিতরে হাঁটু পানি ছিল। আমজাদ নানা যেখানে মাছ ধরছিলেন তার কাছাকাছি যেতে আলম নানা দেখতে পান একটা বাঁশ পানির মধ্যে গাড়া, বাঁশের সাথে কি যেন একটা বাধা। আর একটু কাছে যেতে তিনি বুঝতে পারলেন সেগুলো দুটো মাছ। তিনি ভালোভাবে দেখে বুঝলেন এ দুটো বোয়াল মাছ। তিনি বুঝতে পারলেন যে আমজাদ নানা হয়তো মাছ দুটোকে ধরে এই বাঁশের সঙ্গে বেঁধে রেখেছেন। মাছ দুটোকে দেখে তিনি খুশি হলেন। তিনি আমজাদ নানাকে খুঁজতে শুরু করলেন। আশেপাশে কোথাও তিনি আমজাদ নানাকে দেখতে পেলেন না। তিনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি কিছুটা দূরে একটা ভেলা দেখতে পেলেন। আর একটু কাছে যেতে তিনি ভেলার নিচে কিছু একটা আটকে থাকতে দেখলেন। বুঝতে পারলেন না জিনিসটা আসলে কি। প্রথম দেখায় তিনি এটাকে কোনো বস্তা মনে করেছিলেন, কিন্তু আরেকটু কাছে যেতেই তিনি যা দেখলেন তা দেখে ওনার শরীরের রক্ত হিম হয়ে গেল। তিনি দেখতে পেলেন তার ভাইয়ের কলার যে ভেলাটা, এই ভেলার নিচে তার ভাইয়েরই নিথর দেহ। বিষয়টা দেখে তিনি চিৎকার দিয়ে লোকজনকে ডাকাডাকি শুরু করলেন। তিনি লাশটাকে টেনে বের করার চেষ্টা করলেন, কিন্তু লাশটা প্রায় পুরোটাই ছিল কলার ভেলার নিচে। কলার ভেলাটার ওজন তো অনেক ছিল, তাই সেটাকে উনি একা উঠাতে পারছিলেন না। কিছুক্ষণ পর বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায়, যেহেতু উনি ডাকাডাকি করছিলেন, চিৎকার চেঁচামেচি করছিলেন। সবাই মিলে তখন আমজাদ নানার মৃতদেহটাকে ভেলার নিচ থেকে টেনে বের করেন। ঘটনাটি দেখে সবাই তো অবাক। সুস্থ সবল একটি মানুষ কিভাবে মারা গেল, আর মারা গিয়ে কিভাবে ভেলার নিচে চলে গেল। আমজাদ নানার মৃতদেহকে তখন বাসায় নিয়ে আসা হয়, সাথে ওই মাছ দুটোকেও নিয়ে আসা হয়। আমজাদ নানার মৃতদেহ দেখে তার স্ত্রী তো পাগল প্রায় হয়ে যায়। মানুষ তো মৃত্যুবরণ করবেই, তাই না? মৃত্যু অনিবার্য সত্য। কিন্তু আমজাদ নানার এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছিলেন না। আমজাদ নানা কিন্তু খুব ভালো সাঁতার জানতেন, তিনি খুব সাহসী। তার লাশটা যেখানে পাওয়া যায় সেখানে ছিল সর্বোচ্চ হাঁটু পানি। সেই জায়গায় পানিতে ডুবে মৃত্যুবরণ করার তো প্রশ্নই আসে না। কিন্তু তার দেহের সমস্ত আলামত বলে দেয় যে তিনি পানিতে ডুবে মারা গেছেন। হাঁটু পানিতে ডুবে কেউ মারা যেতে পারে? যাই হোক, একটা লোক তো মারা গেছে, তাকে তো দাফন কাফন করতে হবে। কোথায় দাফন করবেন? চারদিকে তো সব জায়গায় বন্যার পানি। একটা কবরস্থান ছিল যেটা নদীর ওপারে, সেখানে যেতে হলে নদীর উপর দিয়ে নৌকা নিয়ে যেতে হবে। সবাই চিন্তা করেন আমজাদ নানাকে সেখানে দাফন করা হবে, তাই একটা নৌকা ভাড়া করা হয়। আমজাদ নানাকে নৌকায় ওঠানো হয়। নৌকাতে আমজাদ নানার আত্মীয় স্বজন ও কিছু পাড়া প্রতিবেশীও ওঠেন, কিছু বাচ্চা কাচ্চাও ছিল। নদীর ওপারের কবরস্থানে যেতে হলে নৌকাটিকে যেতে হবে ওই আসিয়া চুন্নির বাড়ির কাছ দিয়ে। আসিয়া চুন্নির বাড়ির নাম আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম, যেটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমজাদ নানা একবার ধাক্কা খেয়েছিলেন, মনে আছে? ধাক্কা খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে। এটা হচ্ছে সেই জায়গা, এই আসিয়া চুন্নির বাড়ির ওখানে, যেখানে নানা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, নানার লাশ নিয়ে নৌকাটি যখন ওই আসিয়া চুন্নির বাড়ির কাছ দিয়ে যাওয়া শুরু করে, তখন মাঝির কাছে হঠাৎ করে মনে হয় নৌকাটি অনেক ভার হয়ে গিয়েছে, অনেক ভারী কিছু নৌকাতে উঠে পড়েছে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যাবে এমন একটা ভাব, নৌকাটি আর আগাচ্ছেই না। এমন না যে নিচে কোনো গাছ বা আগাছা রয়েছে সেটাতে নৌকা আটকে গিয়েছে। ওই জায়গাটা ছিল বেশ গভীর, নদীর ওই জায়গাটা আসলেই অনেক গভীরই। সেখানে কোনো নৌকা কোনো গাছের সাথে বা আগাছার সাথে বেঁধে যাবে, এটা আসলে কোনো সুযোগই নাই। তাহলে নৌকাটা আগাচ্ছে না কেন?
নৌকার উপর তো বেশ কয়েকজন হুজুর ছিলেন, ওনারা সবাই দোয়া কালাম পড়তে শুরু করলেন এবং অন্যদেরকেও যে যেই দোয়া কালাম জানে সেটা পড়তে বললেন। সূরা কালাম পড়ার কিছুক্ষণ পর নৌকাটা হঠাৎ করে অনেকটা হালকা হয়ে যায় এবং একাই চলতে শুরু করে। সবাই তখন হাফ ছেড়ে বাঁচে। এক পর্যায়ে সবাই নদীর ওই পারে গিয়ে পৌঁছায়। দাফন কাফনের সময় আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমজাদ নানাকে দাফন কাফন করে সবাই তখন আবার ওই নৌকাতে করেই বাড়িতে ফেরত আসবেন। আসার সময় ওই আসিয়া চুন্নির বাড়ির কাছে আর একটা নতুন সমস্যার সৃষ্টি হয়। আসিয়া চুন্নির বাড়ির কাছে আসার পর ওই নৌকাটি হঠাৎ করে ঘুরপাক খেতে থাকে। বাচ্চারা তো ভয়ে কান্নাকাটি করতে থাকে। নৌকাটি প্রচণ্ড দুলুনি দিচ্ছিল, একবার এ পাশে কাত হয়, একবার ও পাশে কাত হয়। এবারও অনেকক্ষণ দোয়া কালাম পড়তে পড়তে আল্লাহর রহমতে নৌকাটা স্বাভাবিক হয়। এরপর দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে সবাই চলে আসেন। বাসায় আসার পথে অবশ্য কোনো সমস্যা হয়নি। তো উনি যেই দুটি মাছ ধরেছিলেন এগুলো কিন্তু ফকির মিসকিনকে খাইয়ে দেওয়া হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাতে বেশ কিছু বিষয় অমীমাংসিতই থেকে যায়। এই যে আমজাদ নানা, ওনার সাথে প্রথম যে ঘটনাটি ঘটেছিল, উনি যে একটি মাছ ধরেছিলেন, ফেরার পথে আবার মনে করলেন যে একটু হাতরে মাছ ধরি, তখন একটা মাছ ধরেছিলেন। সেই মাছটি উনি মালয়ের মধ্যে রাখার সময় হঠাৎ করে ওনার হাতটা চেপে ধরেছিল। কেন? উনি কাউকে এটা বলতে নিষেধ করেছিলেন। ওনার মৃত্যুর পরেই ওনার ভাই এই আলম নানা, উনি এই বিষয়টি সকলকে বলেছিলেন যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তারপর হঠাৎ করে ওনার পেছনে ধাক্কা, অজ্ঞান হয়ে যাওয়া, এরপর ওনার করুণ মৃত্যু। এই যে দুটো বোয়াল মাছ বেঁধে রেখেছিলেন, এটার কি কোনো রহস্য রয়েছে? ওনার মৃত্যুটা কিভাবে হলো, যেহেতু উনি মারা গিয়েছেন, কাউকে বলে যেতে পারেননি, আর এই কারণেই এই বিষয়টা রহস্যই রয়ে গেল। ওনার পরিবার থেকেও এই বিষয়টি জানার খুব বেশি চেষ্টা করা আসলে হয়েছে কিনা এটা অবশ্য ঘটনায় বলা হয়নি। আর এই যে কামরাড্ডো বা আসিয়া চুন্নির বাড়ির এই জায়গা, এটা নিয়ে নাকি আরও ঘটনা রয়েছে, সেগুলো পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকব সেই ঘটনাগুলোর। প্রিয় লিসেনার্স, মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো ভৌতিক জগতের ক্লাসিক্যাল ঘটনা বলতে হবে। কোনো একটা এপিসোড করতে গেলে মাছ ধরার ঘটনা থাকবে না এমনটা আসলে সাধারণত খুবই কম হয়। তো এটি ছিল এমন একটি ঘটনা, আর ঘটনাটি আসলে খুব মর্মান্তিকভাবে শেষ হলো। অনেক কিছু রহস্যই রয়ে গেল। আমরা হয়তো বা আর কখনোই জানতে পারবো না কি হয়েছিল আমজাদ নানার সাথে। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন।